অনার্স প্রথম বর্ষের মৌলিক জৈব রসায়নের আমরা অধ্যায় 2.2 তে ছিলাম। গত ক্লাসে আমরা সিস ট্রান্স সমাণু এবং ইজেট কিভাবে হয় এগুলো আমরা দেখছিলাম বিস্তারিত, এবং অ্যালকিন সম্পর্কে আমরা একটু বিস্তারিত ধারণা নিয়েছিলাম সংক্ষেপে। তাহলে আজকে আমরা এর কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব অ্যালকিনের, যেমন আমাদের মার্কনিকভ সূত্র আছে, তারপর খারাস প্রভাব আছে, পারক্সাইড প্রভাব আছে। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম বর্ষের জন্য তোমার আসার মতো একটা টপিকস। তাহলে সবাই আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবে। আজকে যে কোশ্চেনটা দিয়ে আমরা প্রথমে শুরু করব সেটা হলো তোমার অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কেন, এরকম একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে। 2012 সালে তোমার লাস্ট মানে এসেছে, এবং এটা যেহেতু তোমাদের সিলেবাসে আছে, তার মানে এটা সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে। এটা তোমাদের 2012 সালে আসছে যে অ্যালকিনের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার দেয় কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনটা যেহেতু আমরা বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া করব এরপরে, সেহেতু আমাদের আগে একটু জেনে রাখাও ভালো যে কেন আসলে এরা সংযোজন বিক্রিয়া দেয়। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়ে ওরা আসলে অ্যালকিনকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে দেখাই, তোমরা যা সহজভাবে জিনিসটা বুঝতে হবে। আমরা অলরেডি প্রথম অধ্যায়ে তোমার অ্যালকিনের হাইব্রিডাইজেশন পড়ে আসছিলাম, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন এদের। তাহলে এখন যেহেতু আমরা ওগুলো পড়ে আসছি, এখন জাস্ট আমরা এগুলো বললেই আশা করি বোঝার কথা। তারপর আমি একটু আগের ক্লাসের সাথে কানেক্ট করে দিব যাতে তোমাদের ধরতে সুবিধা হয়। তাহলে দেখো, আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনের উভয় কার্বনই 3টি করে sp2 হাইব্রিড অরবিটাল গঠন করে। কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে আমরা জানি যদি এর হাত থাকে এরকম দুইটা, এই হলো একটা অ্যালকিনের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। তাহলে উভয় কার্বনেরই তোমার 3টি করে sp3 হাইব্রিড অরবিটাল গঠন করে। আচ্ছা, এখন অনেকের কোশ্চেন যে এখানে sp3 কিভাবে হয়, এটা আমরা বিস্তারিত দেখছিলাম আগের ক্লাসগুলোতে, এখন আর এটা বিস্তারিত দেখবো না, আমরা জাস্ট একটু ধারণা নিই। আমরা জানি যে অ্যালকিনের ভিতরে কি থাকে, আমরা জানি কার্বন থাকে। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি স্বাভাবিক অবস্থায়, তাহলে দেখো 1s2 2s2 2p2 এরকম তার ইলেকট্রন বিন্যাস হয়। এবং সর্ববহিষ্ঠ স্তরে তার s অরবিটালে থাকে 2টা ইলেকট্রন এবং p অরবিটালে থাকে টোটাল 2টা ইলেকট্রন। আচ্ছা, তাহলে টোটাল এখানে সর্ববহিষ্ঠ স্তরে তার 4টা ইলেকট্রন থাকে। আচ্ছা, এখন এটা যখন উত্তেজিত অবস্থায় হয়ে যায়, তখন এই যে s অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে তোমার এখানে p অরবিটালে চলে আসে। আমরা জানি p অরবিটালের কিছু উপ শক্তি স্তর আছে, আমরা জানি যে 3টা এরকম ঘর থাকে পি অরবিটালে। তাহলে একটাকে আমরা 2px 2py 2pz ধরলে, তাহলে এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। প্রথমে ছিল 2টা, কিন্তু উত্তেজিত অবস্থায় এখানে s অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে তোমার এই যে ফাঁকা ঘরটা থাকবে, সেই ফাঁকা ঘরে এসে তোমার পিতে তোমার টোটাল 3টে ইলেকট্রন চলে আসবে। তাহলে 2px1 2py1 2pz1, এবং s এর সাথেও তোমার একটা থেকে যাবে। আচ্ছা, এটা হলো তার উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তারপর আমরা জানি এর সাথে তো অ্যালকিনে তোমার যদি আমরা এই যে ইথিলিনের সংকেত যদি লিখি, তাহলে CH2 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 ডাবল বন্ড CH2 এরকম, তাহলে দুইটা হাইড্রোজেন তার সাথে এখানে সিগমা বন্ধন আকারে থেকে যাবে। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, সেটা হলো প্রথম স্তরের s অরবিটালে। আচ্ছা, তাহলে এখানে কার্বনের একটা s বহিষ্ঠ স্তরের একটা s অরবিটাল এবং 2টা p অরবিটাল মিলে সে একটা সংকর হাইব্রিড অরবিটাল গঠন করে, সেটা হলো তোমার sp2 হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, এটা দেখতে কিছুটা আমরা সবাই এরকম জানি যে কিছুটা এরকম এরকম কিছুটা। তাহলে sp2 স্ট্রাকচার এরকম করে গঠন করে, এবং এখানে দেখো একটা এরকম খালি, এই যে একটা ইলেকট্রন কিন্তু এটা সংকরণে অংশগ্রহণ করে না, মানে অসংকরিত অবস্থায় থেকে যায়, সেটা হলো তোমার 2pz1। এইটা তোমার এখানে এরকম করে খালি অবস্থায় থেকে যাবে। আমি যদি এটাকে এরকম করে চিহ্নিত করি, তাহলে এইটা আমরা ধরলাম অসংকরিত। যে অরবিটালটা এখানে আছে অসংকরিত, মানে যেটা তোমার হাইব্রিডাইজেশন বা সংকরায়নে অংশগ্রহণ করে নাই। আর যে একটা s এবং 2টা p মিলে যে sp2 হয়েছে, সেই sp2 হলো এই যে 3টা। তাহলে এখানে প্রত্যেকটা কার্বনের সাথে তোমার 3টা করে sp2 এরকম করে আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে sp2 এর সাথে আবার একটা হাইড্রোজেন এসে, তার হাইড্রোজেন এসে এখানে এসে যুক্ত হবে, এখানে একটা, এর সাথে একটা, আর এর সাথে তোমার হাইড্রোজেন আসবে না, এর সাথে তোমার কার্বনের যে বন্ধনটা থাকবে সেই বন্ধনটা এখানে তোমার অ্যাড হবে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো কি 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 রিঅ্যাকশনটা হয় এখানে। তাহলে এটা একটু আমি সরলভাবে যদি আঁকি তোমাদের আর একটু বোঝানোর জন্য, এগুলো আমি অলরেডি পড়ছি, তারপর আমি দেখাচ্ছি একবার। তাহলে এখানে কার্বনের সাথে এই একটা, তাহলে এই হাতে একটা, এই হাতে একটা, তাহলে এই পরে তো আর কার্বন আছে, তাহলে পরের কার্বনের সাথেও তোমার এই একটা থাকবে,
এই একটা, এই একটা, দুইটা। আর অসংকরিতগুলো আমি এভাবে সোজা আকারে দিলাম, এখানে অসংকরিতগুলো আমি এখানে সোজা আকারে দিয়ে এরকম কিছু ভরাট করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, তারপর দেখো এর সাথে তো একটা হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন তার এস অরবিটাল নিয়ে এখানে এসে তার সাথে সিগমা বন্ধনে যুক্ত হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন থাকবে, এর সাথেও একটা হাইড্রোজেন থাকবে, এর সাথেও একটা হাইড্রোজেন, তো টোটাল 4টা হাইড্রোজেন দিয়ে দিলাম আমরা। আর এখানে যে তোমার এই যে সামনাসামনি অধিক্রমণটা হয়েছে, এই কার্বনের sp2 এবং এই কার্বনের sp2 এর ভিতরে যে সামনাসামনি অধিক্রমণ করে এখানে একটা বন্ধন তৈরি করছে, এই বন্ধনটাই হলো তোমার সিগমা বন্ধন, যেটা আমরা একক বন্ধন হিসেবে সবাই চিনি। আর এখানে দেখো এইখানে যে sp2 আর এখানে তার হাইড্রোজেনে আছে s অরবিটাল, তাহলে এখানে টোটাল হয়েছে তোমার sp2 এবং আর ওইটার s, তাহলে এখানে তোমার একটা সিগমা বন্ধন আছে। আবার এখানেও তোমার একটা sp2 একটা s এর ভিতরে তোমার এই হয়েছে, তাহলে এখানেও একটা তোমার সিগমা বন্ধন গঠন করছে। আর এই যে অসংকরিত দুইটা অরবিটাল এখানে রয়ে গেছে, এরা আবার নিজেদের ভিতরে তোমার একটা দুর্বল বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, সেই বন্ধনটাই হলো তোমার এখানে পাই বন্ধন। এখানে মূলত একটা পাই বন্ধন, এটা দুই সাইড জুড়ে থাকে তো এই জন্য এরকম করে দেখা যায় আর কি। আচ্ছা, তাহলে এইটাই এখানে তোমাদের চিত্রে দেখানো হচ্ছে। দেখো এখানে এই যে অসংকরিত পি অরবিটালটা এর ভিতরে পাশাপাশি অধিক্রমণ করে একটা পাই বন্ধন গঠন করে, আর সামনাসামনি অধিক্রমণ করে দুইটা sp2 অরবিটাল তোমার সিগমা বন্ধন গঠন করে। তাহলে এই হলো এটার মোটামুটি বেসিক। এগুলো তোমরা প্রথম অধ্যায়ে আমি আরো বিস্তারিত তোমাদের দেখাইছি, আশা করি এগুলো নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা বুঝলাম যে কিভাবে তিনটা sp2 হাইব্রিড অরবিটাল গঠন করে। তাহলে sp2 হাইব্রিড অরবিটাল গঠনের পর প্রত্যেক কার্বনে একটি করে অসংকরিত তথা অক্ষত 2p অরবিটাল থাকে। ওই যেটা আমি এইমাত্র দেখলাম যে একটা করে তোমার 2p অরবিটাল এখানে থেকে যাবে। তাহলে 2p অরবিটাল দ্বয় পরস্পরের সাথে প্রত্যেকের লোব দ্বয়, এই যেখানে 2p অরবিটাল গুলা সমতলের উপরে এবং নিচে অবস্থান করে। তাহলে এটা দেখো লোবগুলা উপরে এবং নিচে অবস্থান করতেছে, এই যে। তাহলে উভয় কার্বন থেকে একটি করে sp2 হাইব্রিড অরবিটাল পরস্পর মুখোমুখি অধিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করে, যেটা এই যে মাঝখানের কথা বলতেছে যে এইটার একটা sp2 আর এইটা একটা sp2, এরা এরকম সামনাসামনি অধিক্রমণ করে বা মুখোমুখি অতিক্রম করে এখানে একটা তোমার সিগমা বন্ধন গঠন করতেছে। আর এখানে যে তোমার অসংকরিত যারা ছিল ওই যে 2p যে দুইটা ছিল, এরা তোমার পাশাপাশি অধিক্রমণ করে আমরা দুর্বল পাই বন্ধন এখানে গঠিত হয়। তাহলে এই হলো আপাতত মানে কি কি বন্ধন গঠিত হয় অ্যালকিনে, সেইটা আগে একটু আমরা ধারণা দিয়ে নেব, তারপর আমরা বলবো যে কেন এরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, এই কথাটা আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে পাই বন্ধনটা সবসময় দুর্বল হবে আর সিগমা বন্ধনটা স্ট্রং হবে, এটা আমরা মনে রাখবো। আর পাশাপাশি অধিক্রমণ করলে সেটা হবে পাই বন্ধন, আর সামনাসামনি অধিক্রমণ করলে সেটা হবে তোমার সিগমা বন্ধন। আচ্ছা, তারপর দেখি আমরা এখানে এই চিত্রগুলোই তারা দেখাইছে, এগুলো তোমাদের দেখানোর দরকার নাই, তোমরা আসলে জাস্ট ব্যাখ্যা আকারে দিলেই হবে। যদি পারো তোমরা তাইলে ওই যে আমি যেভাবে এটা এঁকে দিছি এরকম একটা সরল চিত্র তুমি চাইলে এঁকে দেখাই দিতে পারো যদি এই কোশ্চেন পরীক্ষা আসে। আর এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য বইতে অ্যাড করছে, এগুলো খাতায় দরকার নেই, চাইলে এই লাস্টের চিত্রটা শুধু অ্যাড করে দিতে পারো। আচ্ছা, তাহলে এখানে দুইটাই দেখো পি অরবিটাল, এখানে পাই বন্ধন গঠিত হয়েছে এবং মাঝখানে একটা সিগমা। আচ্ছা, এখন দেখি অতঃপর কার্বন কার্বন দ্বিবন্ধনের একটি সমযোজী সিগমা বন্ধন এবং অপরটি তোমার পাই বন্ধন। তাহলে পাই বন্ধনে বন্ধনকৃত ইলেকট্রন দ্বয় দৃঢ়ভাবে আবদ্ধ থাকে না, ফলে ইলেকট্রনগুলো কার্বন দ্বয়ের মধ্যে সঞ্চরণশীল অবস্থায় থাকে। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আমরা জানি যে পাই বন্ধন তোমার দুর্বল এবং এর ভিতরে একটা বন্ধন গঠন করতে হইলে তোমার কি লাগবে বলো তো, তোমার ইলেকট্রন লাগবে। একটা বন্ধন গঠন করতে হইলে তোমার দুইটা ইলেকট্রন প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে 2pz এ প্রথমে আমরা একটা পিডিএফ এ দেখলাম যে 2pz এ তোমার একটা এখানে অসংকরিত ইলেকট্রন থেকে যায়, ঠিক আছে। তাহলে এই যে অসংকরিত ইলেকট্রনটা এবং এই কার্বনে তো আরেকটা অসংকরিত ইলেকট্রন আছে, তাহলে এরা তোমার সঞ্চরণশীল মানে চলাচল করতে পারবে, এরা বন্ধনের ভিতর দিয়ে এরকম পাই বন্ধনের ভিতর দিয়ে এরা চলাচল করতে পারবে, এক জায়গা থেকে এক জায়গায় এরকম যেতে পারবে। এই জন্যই বলা হয় যে ইলেকট্রন, ফলে ইলেকট্রনগুলো পাই বন্ধনে বন্ধনকৃত ইলেকট্রন দেয়। তাহলে পাই বন্ধনে টোটাল তোমার কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে। তাহলে একটা হলো এই কার্বনের অসংকরিত যে ইলেকট্রনটা ছিল সেইটা, আর একটা হলো এই কার্বনের যে অসংকরিত ইলেকট্রন ছিল সেইটা। তাহলে এরা তোমার দৃঢ়ভাবে আবদ্ধ থাকে না বিধায় এরা তোমার কার্বনের ভিতরে তোমার এখানে চলাচল করতে পারে। তাহলে এখানে এরা এক জায়গা থেকে এক জায়গায় সঞ্চরণশীল হতে পারে, অর্থাৎ কার্বন কার্বন বন্ধনটি ইলেকট্রন সমৃদ্ধ হয়। তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনটি তোমার ইলেকট্রন সমৃদ্ধ হয়, কারণ এর আশেপাশে তোমার ইলেকট্রন ঘোরাফেরা করে। সেটা হলো তোমার অসংকরিত যে পি অরবিটাল ছিল সেই পি অরবিটালটা। প্রতিদিন যা আমি পড়াচ্ছি যে টপিকসগুলো, এগুলা তোমাদের কাছে যদি বিগত সালের কোশ্চেন থাকে সেগুলো দেখে
অথবা আমি পড়াচ্ছি, আমি মোটামুটি দেখি, আগেই আমি এগুলো নিয়ে রিসার্চ করছি যে কোনটা কোনটা আসছে বা কোন টপিকস তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যে কোনো বিক্রিয়া খুব সহজে মানে আয়ত্ত করতে পারবা। অনেকের কাছে জৈব রসায়নটা প্রথম দিকে অনেক কঠিন মনে হয়, যেহেতু আমরা কেমিস্ট্রিতে পড়তেছি, তাহলে জৈব রসায়ন দেখবো যে প্রত্যেক ইয়ারই তোমার কম বেশি করে লাগতেছে। এই যে এখন যে টপিকসগুলো পড়তেছো এগুলা কিন্তু আমি তোমাদের মানে ফোর্থ ইয়ারের বই থেকে পড়াচ্ছি, মানে সেম পড়াই আবার তোমার ফোর্থ ইয়ারে গিয়ে আবার মাস্টার্সে গিয়ে আবার তোমার সেম পড়াগুলো একটু জাস্ট ডিটেলস আকারে ওখানে থাকবে। ঠিক আছে, তাহলে আমি ওখান থেকে জাস্ট তোমাদের জন্য যতটুকু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখানে অ্যাড করছি, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো আর কি। কারণ ওগুলো একটু বিস্তারিত চিত্রকে দেওয়া তো বোঝা যায়, তোমাদের বইতে খুব শর্টকাটে দেওয়া, এটা এই জন্য তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, জাস্ট রিডিং এর মতো শুধু পড়তে থাকো। মানে বিস্তারিত এটা বুঝতে হবে। কেমিস্ট্রি হলো মেনলি বোঝার ব্যাপার, আগে বুঝতে পারলে তুমি বিক্রিয়াটা কি কি হয়েছে এগুলো তুমি এমনিতেই লিখতে পারবা। ঠিক আছে, তাহলে বিক্রিয়াগুলো বেশি বেশি আমাদের প্র্যাকটিস করতে হবে। আর জৈব রসায়ন অবশ্যই বিক্রিয়া পরীক্ষায় আলাদাভাবেও আসে তোমাদের ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করতেছি তোমাদের কনসেপ্টগুলো যেন ঘাটতি না থাকে, পরবর্তী ক্লাসে গিয়ে যাতে তোমরা এগুলো নিয়ে আর যেন ঝামেলা না পড়তে হয়, বা এই ইয়ারেও যেন এই কোশ্চেন আসলে পরীক্ষায় যেন এলোমেলো না হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এখানে সঞ্চরণশীল অবস্থায় তোমার পাই ইলেকট্রন থাকে এখানে। তাহলে অর্থাৎ কার্বন কার্বন বন্ধনটি ইলেকট্রন সমৃদ্ধ। এই সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকার কারণেই অ্যালকিন অ্যাক্টিভ হয়, সক্রিয় হয় এবং ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় বিশেষভাবে অংশগ্রহণ করে। তাহলে তোমাদের জন্য এইটুকু দিলেই এনাফ। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় কোশ্চেনে আসে যে অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কেন, তাহলে এখানে মূল কনসেপ্টটাই হলো অ্যালকিনের তোমার যে অসংকরিত যে অরবিটালটা ছিল, অরবিটাল দুইটা ছিল, বা তাহলে ওদের ভিতরে যে ইলেকট্রনগুলো এরা তোমার সঞ্চরণশীল অবস্থায় থাকে এবং এরা ফলে এই ইলেকট্রনটা তোমার খুব সহজলভ্য হয়। ঠিক আছে, তাহলে তাহলে এই সহজলভ্য হওয়ার ফলেই এরা তোমার খুব সহজে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় তোমার বিশেষভাবে অংশগ্রহণ করে। ইলেকট্রন দুইটা এটা তোমার ইলেকট্রোফাইলের জন্য খুব সহজবোধ্য হবে, মানে এ খুব সহজেই এই ইলেকট্রন দুইটাকে তোমার নিয়ে যেতে পারবে এখান থেকে, একে অ্যাটাক করে এখান থেকে নিয়ে যেতে পারবে। এটা হলো ইলেকট্রোফাইল, এটা হলো প্লাস চার্জ ধর্মী, আর আমরা জানি ইলেকট্রন মাইনাস চার্জ ধর্মী। তাহলে ও একে অ্যাটাক করে তোমার ইলেকট্রনটা নিয়ে দেখো এই যে আলাদা হয়ে গেছে এখানে। আচ্ছা, তাহলে পরীক্ষা করে দেখা গেছে এখানে কিছু বন্ধনের কথা আছে, এগুলো দরকার নেই। তুমি চাইলে এই লাস্টের স্টেপ টু চাইলে ওটার পর অ্যাড করে দিতে পারো। তাহলে অ্যালকিনের দ্বিবন্ধ হয় কার্বন দ্বয় এবং তাদের সাথে পরমাণু বা গ্রুপগুলো সমতলে বিন্যস্ত, ওই কথা একটু আগে আমরা বলে আসছি। তাহলে পাই বন্ধন এবং পাই বন্ধনের ইলেকট্রন মেঘ রূপে দুই কার্বনের উপরে এবং নিচে অবস্থান করে। তাহলে এই যে ইলেকট্রন মেঘ যেটাকে বলি আমরা, তাহলে আমরা বেনজিন সবাই চিনি, তাহলে বেনজিনেরও এরকম তোমার সঞ্চরণশীল পাই ইলেকট্রন মেঘ থাকে, এটা অনেকে জানো না হয়তো। তাহলে বেনজিনের যে ভিতরে আমরা যে চক্রাকার যে জিনিসটা দিই, চক্রাকার জিনিসটা দেওয়ার মানেই হলো এখানে যে পাই ইলেকট্রনগুলো আছে এরা এরকম সঞ্চরণশীল, মানে এরকম চক্রাকার এরা ঘুরতে থাকে, উপরে একটা এরকম পাই ইলেকট্রন মেঘ থাকে বেনজিনের উপরে এবং নিচে। ঠিক আছে, এই জন্যই জাস্ট ওইটাকে বোঝানোর জন্য আমরা বেনজিনের মাঝখানে একটা এরকম একটা সার্কেল আঁকি আর কি। আচ্ছা, কারণ ইলেকট্রনটা এক জায়গায় থাকে না, ওটা এরকম ঘুরতে থাকে ওর ভিতরে। তাহলে ফলে ইলেকট্রোফাইল মেঘ দ্বারা আকৃষ্ট হয় এবং তোমার পাই বন্ধন দুর্বল হয়, পাই ইলেকট্রন সহজপ্রাপ্য হয়। তাহলে পাই বন্ধন যেহেতু দুর্বল, তাহলে ইলেকট্রোফাইল খুব সহজেই একে অ্যাটাক করে একজোড়া ইলেকট্রন নিয়ে সে এখান থেকে বেরিয়ে যেতে পারবে আর কি। তখন কার্বনটা তোমার এখানে প্লাস চার্জ বিশিষ্ট হয়ে যাবে, মানে কার্বনের তোমার ইলেকট্রন একটা ঘাটতি হয়ে যাবে, তখন এই জন্য এটা চার্জটা কি হয়ে যাবে তোমার প্লাস চার্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে মূল কথা এখানেই শেষ, তাহলে তুমি এটুকুই দিতে পারো, এটা দরকার নেই, এখান থেকেই শেষ করে দাও। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা একটু বিক্রিয়া চলে যাই যে কিভাবে এই বিক্রিয়াগুলো হয়। তাহলে অ্যালকিনি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল, ঠিক আছে, এটাও তোমার পরীক্ষা আসতে পারে, এটা আমাদের শিখে রাখতে হবে। পরে আমরা যে বিক্রিয়াগুলো পড়বো তোমার হ্যালোজেন সংযোজন, ব্রোমাইড, তোমার পরীক্ষা আসছে অ্যালকিনে ব্রোমিনের দ্রুত বিক্রিয়ার কৌশল লিখো। এটা তোমার 11, 14, 16, 19 অনেকবার আসছে দেখবা। তারপর আরো এরকম আসছে তোমার বিভিন্ন সংযোগ বিক্রিয়া। তাহলে এই সংযোগ বিক্রিয়ার মূল বেসিকটা আগে আমাদের একটু জেনে নিতে হবে যে কিভাবে আসলে দ্রুত বিক্রিয়াগুলো হয়। আচ্ছা, তারপর ব্রোমিনেরটা আসছে, তারপর হ্যালোজেনেরটা আসছে। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য আসে পরীক্ষায় দেখলাম এই বিগত সালে তোমাদের। আচ্ছা, হ্যাঁ, তারপর এখান থেকে গুরুত্বপূর্ণ হলো তোমার যে মার্কনিকভের যে সূত্র আছে, তারপর ওজোনোলাইসিস বিক্রিয়াটাও আসে, ইথানল পাওয়া যায়, এটা 2018 সালে আসছে, এগুলো আমি দেখাবো ধাপে ধাপে। আচ্ছা, তাহলে দেখো অ্যালকিনগুলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে দ্রুত যৌগ গঠন করে।
আচ্ছা, ধরা যাক যে বিকারকটি অ্যালকিনের সাথে যুক্ত হলো, তাহলে আমরা ধরলাম যে একটা বিকারক এখানে ইএনইউ, ই কে ধরলাম আমরা। তাহলে এইটা যখন বিকারকটা যখন বিভাজন হবে বা ভেঙে যাবে, তাহলে আমরা ধরলাম, ধরো এখানে একটা যে কোনো বিকারক হতে পারে, তাহলে একজন এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে আর একজন এখানে ধরো নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। নিউক্লিওফাইল মানে যার চার্জটা তোমার মাইনাস থাকবে সে হবে নিউক্লিওফাইল, আর ইলেকট্রোফাইল হবে, বা নিউক্লিওফাইল অনেক রকম হতে পারে, মাইনাস না থাকলেও নিউক্লিওফাইল হতে পারে, পোষামো নিউক্লিওফাইল আছে, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত ইয়ারে বিস্তারিত জানবা আর কি। এই ইয়ারের জন্য তোমার এতটা জরুরি না নিউক্লিওফাইলের প্রকারভেদ এগুলো জানা, জাস্ট তুমি মনে রাখো এটা এভাবে। আচ্ছা, তাহলে ইলেকট্রোফাইল মানে তোমার ইলেকট্রনের প্রতি মানে আকর্ষী, বা ইলেকট্রনের প্রতি তারা মানে অ্যাট্রাকটিভ, ঠিক আছে, মানে ইলেকট্রনকে তারা পছন্দ করে সোজা কথা। আর নিউক্লিওফাইল যারা, নিউক্লিওফাইল মানে তারা নিউক্লিয়াসকে পছন্দ করে, তার মানে ইলেকট্রনকে পছন্দ করে যারা, তারা ইলেকট্রনকে অ্যাটাক করবে এবং ওখান থেকে ইলেকট্রন নিয়ে আসবে। তোমার যারা নিউক্লিওফাইল তারা তোমার কি করে, তোমার নিউক্লিয়াসকে অ্যাটাক করে। নিউক্লিয়াস বলতে কেন্দ্রে যে পরমাণুটা থাকে সেই পরমাণুটাকে অ্যাটাক করে, ওখানে এরা যুক্ত হয়ে যায় আর কি, এরকম নিউক্লিওফাইল গঠন হয়। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াগুলো তোমার মোটামুটি দুই ধাপে হয়। তাহলে প্রথম ধাপে হলো ইলেকট্রোফাইল অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের দুর্বল পাই বন্ধনে আক্রমণ করে একটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে তোমার যুক্ত হয়। ফলে অপর কার্বন পরমাণুটি ধনাত্মক আধান বিশিষ্ট হয়ে মধ্যবর্তী কার্বোক্যাটায়নে পরিণত হয়। তাহলে প্রথমে কি করে দেখো, এখান থেকে ওই যে এখানে যে তার ইলেকট্রনটা ছিল, পাই ইলেকট্রন জোড়া ছিল, সঞ্চারণশীল পাই ইলেকট্রন জোড়া ছিল, এইটা ইলেকট্রোফাইলটা ওকে অ্যাটাক করে ওই ইলেকট্রন দুইটা নিয়ে এর সাথে তোমার একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। এই যে সেই বন্ধনটা এখানে দেখাচ্ছে, সেই বন্ধনটা এ যখন ইলেকট্রন জোড়া নিয়ে যাবে তখন কিন্তু এটা এর সাথে যুক্ত হয়ে গেছে, এটা আমরা দেখলাম। আচ্ছা, তারপর এটা হলো প্রথম ধাপ। পরের ধাপে দেখো নিউক্লিওফাইল যে আছে, নিউক্লিওফাইল কেন্দ্রে অ্যাটাক করে সবসময়, এই যে কার্বন এখানে কেন্দ্রে আছে, এই কেন্দ্রে অ্যাটাক করবে। আচ্ছা, তাহলে এখানে তোমার চার্জটা প্লাস হয়ে গেছে, কারণ এখানে তোমার কার্বনের একটা ইলেকট্রন এখানে ঘাটতি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইখানে কার্বনের চার্জটা প্লাস হয়ে গেছে। আর এখানে কেন প্লাস হয় নাই, কারণ এখানে ওই যে যে দুইটা নিয়ে ও চলে গেছিল সেই দুইটা আবার এখানে ও আবার এখানে ওর সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, ঠিক আছে। তাহলে এই জন্য এইখানে ঘাটতি হয়েছে, কিন্তু এখানে আর ঘাটতি হয় নাই, যেহেতু এখানে একটা নতুন বন্ধন এখানে তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে এখানে এই যেহেতু ঘাটতি হয়েছে, তাহলে এখানে খুব সহজেই তোমার একটা প্লাস চার্জ, তাহলে নিউক্লিওফাইলে যারা থাকবে তারা তোমার প্লাস চার্জের প্রতি অ্যাট্রাকটিভ থাকবে, মানে আকর্ষী থাকবে। তাহলে এখানে ওর চার্জ যেহেতু নিজের মাইনাস, তাহলে ও কেন্দ্রে অ্যাটাক করবে, কেন্দ্রে নিউক্লিয়াসে বা ধনাত্মক চার্জে ম্যাক্সিমাম সময় থাকে, তাহলে এখানে কার্বন প্লাস, তাহলে ওই জন্য প্লাসে অ্যাটাক করবে। অ্যাটাক করার পর দেখো ও এখানে কি হয়েছে, যুক্ত হয়ে গেছে। এই দেখো নিউক্লিওফাইলটা এখানে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার পর এই যে এখান থেকে ইলেকট্রোফাইলটা তোমার এখান থেকে, আচ্ছা এখানে ইলেকট্রোফাইলটা এখানে দেয় নাই, এখানে যুক্ত হবে, সাথে আরো আছে, হ্যাঁ এখানে এটাও হবে, এটা দেয় না এখানে, এটা হবে এখানে। আচ্ছা, তাহলে দেখো তাহলে এই যে দ্রুত যৌগ গঠন করছে, মানে দুইটা মানে ধাপে এরা প্রথমে ইলেকট্রোফাইল আসছে, পরে নিউক্লিওফাইল এসে এরকম করে একটা নতুন যৌগ গঠন করছে, ঠিক আছে। তাহলে এই হলো মূলত আমাদের বিক্রিয়াটার ধাপ। তাহলে আমরা ওখানে এই বিকারকের পরিবর্তে আমরা এর পরবর্তীতে দেখব যে তোমার ধরো HCl, HCl নিয়ে আমরা করব। তাহলে এইটা হবে প্লাস, এইটা হবে মাইনাস, তাহলে একটা প্লাস যুক্ত হবে, তারপর পরে Cl যুক্ত হবে, এরকম করে আর কি বিক্রিয়াগুলো, সংযোজন বিক্রিয়াগুলো হবে। তাহলে এই ধাপে নিউক্লিওফাইল মধ্যবর্তী কার্বোক্যাটায়নের ধনাত্মক কার্বনকে আক্রমণ করে দ্রুত যৌগ গঠন করে। যেহেতু এ ধরনের সংযোজন বিক্রিয়াগুলো শুরু করার জন্য ইলেকট্রোফাইলের প্রয়োজন হয়, সেহেতু এগুলোকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলে। এটা কিন্তু পরীক্ষা আলাদাভাবে আসতে পারে যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কাকে বলে। তাহলে বলবা যে যে সংযোজন বিক্রিয়া শুরু করার জন্য আমাদের ইলেকট্রোফাইলের প্রয়োজন হয়, সেগুলোকে সংক্ষেপে আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া বলতে পারি। এটা খুবই সহজ, জাস্ট তুমি একবার এখান থেকে পড়বা আর এই বিক্রিয়াটা একবার তুমি খাতায় লিখে রাখবা যে কিভাবে কোনটার পর কোনটা অ্যাটাক করে, কোনটা কি হয়, জাস্ট এটা লিখে রাখলেই তোমার এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু বাস্তব উদাহরণ দেখি যে অ্যালকিনে তোমার তোমার HX এর তোমার ইলেকট্রোফিলিক সংযোজন, HX মানে এখানে অ্যালকাইল হাইড্রোজেন হ্যালাইড, ঠিক আছে। হাইড্রোজেন হ্যালাইড মানে এখানে হাইড্রোজেনের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকবে, তাহলে হ্যালোজেনকে আমরা X দ্বারা প্রকাশ করব। X ইকুয়াল টু এখানে তোমার যে কোনো কিছু হতে পারে, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু এখানে হতে পারে। যেহেতু তোমরা প্রথম বর্ষে অনেকেই আর কি তোমাদের পড়াশোনার আগ্রহটা একটু কম দেখতে পাচ্ছি আমি, অনেকে আছে সিরিয়াস, আবার কারো কারো একটু কম দেখা যাচ্ছে।
কারণ প্রথম বর্ষে উঠেই আমরা বিভিন্ন সাবজেক্টের সাথে নতুনভাবে পরিচিত হই, ঠিক আছে, অনেকের পড়তে ভালো লাগে, অনেকের পড়তে ভালো লাগে না। কিন্তু যেহেতু আমরা রসায়ন সাবজেক্টে ভর্তি হয়েই গেছি, তার মানে তোমার এই সাবজেক্টের যে বেসিক যে কনসেপ্টগুলো সেইটাই বলতে পারো যে প্রথম বর্ষে আছে। বাকি যে ইয়ারগুলো আছে দেখবা যে ওখানে একটু মানে বিস্তারিত বা একটু নতুন ধরনের একটু বিভিন্ন টপিকস আসতেছে, এর ভিতরে কিছু জটিল টপিকসও থাকবে। অবশ্য বুঝলে কোনোটাই জটিল না, সবই সহজ মনে হবে। আচ্ছা, এই জন্য তোমাদের প্রথম ইয়ার থেকেই চেষ্টা করবা যে যাতে মানে পড়াশোনাটা সিরিয়াসলি করার, যাতে তোমার পরবর্তী ইয়ারগুলোতে যাতে এইটা থেকে কভার হয়ে যায় আর কি, রেজাল্টটা যাতে ভালো রাখতে পারো আর কি, আমার মেইন কথার উদ্দেশ্য আর কি এটাই। এই জন্য শুরু থেকেই যদি অল্প অল্প করে তুমি এগিয়ে রাখো, অনেকে আছে যে পরীক্ষার আগে 1-2 মাসে তখন কোথায় শর্ট সাজেশন আছে, কোথায় কি আছে, এগুলোর জন্য পাগল হয়ে যায়। কিন্তু মেইন যদি তুমি এখন থেকে এগিয়ে রাখো পড়াটা, তোমার সব কনসেপ্টগুলো সম্পর্কে ধারণাটা তুমি অল্প অল্প করে, যেটুকু আমি পড়াচ্ছি এই ক্লাসটা অ্যাটলিস্ট তুমি নোট করে রাখো। এরকম করে দেখবা যে যখন কোর্সটা শেষ হয়ে যাবে, তোমার দেখবা যে পুরো বই সম্পর্কে তোমার মোটামুটি একটা ভালো আইডিয়া হয়ে গেছে। এখন তুমি বিগত সালের কোশ্চেনগুলো যা দেখবা আর ওই টপিকসের সাথে মিলাবা, দেখবা যে কোনটা পড়া হইলো কোনটা হইলো না, ম্যাক্সিমাম তোমার দেখবা যে এর ভিতর থেকেই কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য কেমিস্ট্রিতে ভালো করার মেইনই হলো তোমার একটা তোমার মানে রেগুলার পড়াশোনা করতে হবে, প্লাস তোমার এখানে একটা তোমার নিজের একটা পার্সোনাল নোট খাতা থাকতে হবে। যেমন ভৌত রসায়নের গাণিতিক সমীকরণগুলো এখানে থাকতে পারে, বা জৈব যৌগের যে তোমার বিক্রিয়াগুলা বা যে কনসেপ্টগুলা বা যে থিওরিগুলা, এগুলো তোমার ওখানে আলাদাভাবে তুমি তোমার মতো করে নোট করে, তোমার যদি দরকার হয় ডিটেলস তুমি ডিটেলস লিখে রাখবা, কারো ডিটেলস দরকার না সে শুধু বিক্রিয়াগুলো লিখে রাখবা। এরকম করে গুছাই রাখো, তাহলে দেখবা যে পরীক্ষার আগে তোমার আর এলোমেলো মনে হবে না। ঠিক আছে, আর অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল ফিজিক্স আছে, ওগুলোর জন্য ওগুলো ভালো করে পড়তে হবে, কারণ অনেকের এগুলো সমস্যা হয়। ঠিক আছে, আমরা দেখি যে হাইড্রোজেন বা হাইড্রোজেন হ্যালাইড গুলা কিভাবে তোমার ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, তাহলে এখানে এক্স বলতে আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো কিছু হতে পারে। তাহলে একটা অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন হ্যালাইড যুক্ত হবে, তাহলে এখানে তোমার এইচ এক্স, তাহলে এই যে হ্যালাইড অংশটা তোমার সবসময় ঋণাত্মক হবে, এবং হাইড্রোজেনটা সবসময় তোমার আংশিক ধনাত্মক চার্জ, এবং এইটা সবসময় আংশিক ঋণাত্মক চার্জ হবে, কারণ এরা যখন আয়ন আকার হয় তখন এইচটা তোমার পজিটিভ চার্জ হয়ে যাবে, এবং হ্যালোজেন যেটা থাকবে সেটা তোমার নেগেটিভ চার্জে বা ঋণাত্মক, আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক এভাবে হয়ে যায়। ঠিক আছে, এই জন্যই আর কি এই জিনিসগুলা নিয়ে আমরা এই বিক্রিয়াগুলো আর কি করব। এখন এমন একটা তুমি বিকারক নিলা যেটা তোমার এরকম প্লাস মাইনাস চার্জে চার্জিত হতে পারতেছে না, সেক্ষেত্রে কিন্তু এই সংযোজন বিক্রিয়া সেক্ষেত্রে মানে ঘটানো যাবে না আর কি। আচ্ছা, তাহলে দেখো হাইড্রোজেন হ্যালাইড গুলো পোলার যৌগ হয়। পোলার মানে এখানে দুইটা মেরু থাকবে, একটা হলো তোমার ধনাত্মক মেরু, একটা হলো তোমার ঋণাত্মক মেরু। তাহলে যে হাইড্রোজেন হ্যালাইড অ্যাসিড হতে সহজে প্রোটন ত্যাগ করে, সে অ্যাসিডের সাথে অ্যালকিনের বিক্রিয়া তত সহজে সংঘটিত হবে। অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়ার সক্রিয়তার ক্রম মানে যে হ্যালাইডটা যত সহজে প্রোটন ত্যাগ করবে, ঠিক আছে, এই যে এখানে প্রোটন আছে, H+ আছে, সে তত সহজে তোমার বিক্রিয়াটা করবে আর কি। তাহলে এখানে সক্রিয়তার ক্রম দেওয়া হলো, দেখো হাইড্রোজেন আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লোরাইড, তাহলে এইটা সবথেকে বেশি সক্রিয়। ঠিক আছে, তাহলে এটা সবথেকে এখানে বেশি তোমার সহজে সংঘটিত হবে, এরকম করে বিক্রিয়াগুলো আর কি হয়। আচ্ছা, এখন তোমার এক্স এর জায়গায় তোমার পরীক্ষায় বিভিন্ন জিনিস থাকতে পারে, ফ্লোরিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন যৌগ থাকতে পারে। যেভাবেই থাকুক, তোমাদের আমি একটা প্রথম ক্লাসে একটা এরকম চার্ট দিয়ে দিয়েছিলাম, এই চার্টটা তুমি খাতায় লিখে রাখবে অবশ্যই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার, বিশেষ করে আমি যেগুলো মার্ক করে দিয়েছিলাম, এই যে ইপক্সাইডেশন, হ্যালোজিনেশন, ওজোনোলাইসিস, এগুলো সব একই টাইপের, সবগুলাই লাগে। তারপরও আমি সবই লাগবে এখান থেকে, হ্যাঁ সবই লাগবে, এটা এটা খুব কম আসে, এটা চাইলে এটাও দেখতে পারো। আচ্ছা, তাহলে সবগুলোই জাস্ট তুমি এখানে খাতায় জাস্ট স্ট্রাকচারগুলো লিখে রাখবো, যে কোনটা সংযোগ হইলে কিরকম হয় আর কি। পানি সংযোগ হইলে কিরকম হয়, একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এভাবে প্রথমে এই ছকটা দেখলেই তুমি বিক্রিয়া সম্পর্কে মোটামুটি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোমাদের একটা কোশ্চেন আসছিল যে ওজোনোলাইসিস বিক্রিয়ায় যে আমি বলতেছি যে দুইটা এখানে তোমাদের, আচ্ছা, ওজোনোলাইসিস করলে অ্যালকিনকে এক জোড়া ইথানল পাওয়া যায়, ঠিক আছে, এই যে তাহলে সেই বিক্রিয়া হলো এই যে এই বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া আমাদেরকে ওজোনোলাইসিস করে দেখাইতে হবে যে এই দুইটা ইথানল এখান থেকে আর কি কিভাবে আমরা পাবো। তাহলে এই হলো মেইন বিক্রিয়ার কাঠামো। তারপরে এর সাথে তোমার এই হাতের সাথে বিভিন্ন অ্যালকাইল গ্রুপ এখানে যুক্ত হবে। আচ্ছা, তাহলে এটা তোমার 2018 সালে আসছে ওজোনোলাইসিস বিক্রিয়া। তারপর জারণ বিক্রিয়া আসে, তারপর ব্রোমিন সংযোজন, হ্যালোজেন সংযোজন, এগুলো তোমার পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়তে হবে।
আচ্ছা, তাহলে আমরা একটু মূল পড়াশোনা চলে যাই। যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস এই অধ্যায়ে, সেটা হলো মার্কনিকভ রুলস বা মার্কনিকভ নীতি। এটা তোমার শুধু প্রথম বর্ষে আছে এমন না, এটা বিভিন্ন ইয়ারে, এটা বিভিন্ন জায়গায় থাকে। ফোর্থ ইয়ারও আছে, তারপর আরো অনেক ইয়ারে, সেকেন্ড ইয়ারও থাকতে পারে হয়তো। তাহলে এরকম, এই জন্য এই জিনিসটা তোমার খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার জন্যই এটা জরুরি আর কি। তাহলে এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। তাহলে অপতিসম অ্যালকিনের সাথে পোলার বিকারক যেমন, আচ্ছা তাহলে অপতিসম অ্যালকিনটা একটু আমরা আগে বুঝে আসি যে আসলে অপতিসম অ্যালকিনটা কি এবং প্রতিসম অ্যালকিনটা কি। তাহলে দেখো, অপতিসম অ্যালকিন এবং প্রতিসম অ্যালকিন এগুলো সংজ্ঞায় আসতে পারে, এই জন্য আমাদের সংজ্ঞাগুলো পড়তে হবে। এই আমি যেগুলো এখানে দাগ দিয়ে দিচ্ছি এগুলো তুমি বইতে, এগুলো বইতে আছে তোমাদের, আর যেগুলো তোমাদের বইতে নাই ওই জিনিসগুলো তোমরা খাতায় নোট করে ফেলবা, ঠিক আছে। আমি এখানে কয়েকটা বইয়ের কম্বিনেশন করে তোমাদের তারপর পড়াচ্ছি, যে জিনিসটা যে বইতে ভালোভাবে দেওয়া আছে, যেটা থেকে তোমরা সহজে বুঝতে পারবা, সেই বইগুলা এখানে অ্যাড করা আছে। এবং কিছু কিছু জায়গায় আমার এগুলো হ্যান্ডনোটও করা আছে আমার, কিন্তু এগুলো দেখাচ্ছি না কারণ বইয়ের লেখাটা তোমার ক্লিয়ারলি এখানে বুঝতে পারবে। এখানে আমি নিজের মতো আর কি লিখছি তো এখানে, তারপরেও কিছু কিছু জায়গায় আমরা হ্যান্ডনোট থেকে দেখবো, এখানে আমার নিজেরও অনেকভাবে করা আছে, যে মার্কনিকভ রুলস এগুলো সবই লেখা আছে আমার নিজের। আচ্ছা, তাহলে আমরা বই থেকেই দেখি। আচ্ছা দেখি কোথায়। আচ্ছা দেখো, যে সকল অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটিতে অসম সংখ্যক, অসম সংখ্যক মানে হলো সমান সংখ্যক নয় এমন অ্যালকাইল গ্রুপ বা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাদেরকে অপতিসম অ্যালকিন বলে। খুবই সহজভাবে এটা বলছে, অনেকেই আবার এটা বুঝতে পারে না। আমি একটু তোমাদেরকে একটু এঁকে দেখাচ্ছি, যে আমরা গাঠনিক সংখ্যা দেখলে আর কি এই জিনিসগুলা ক্লিয়ারলি বোঝা যায়। এরকম জিনিসটা, তাহলে দেখো বলছে যেসব অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটিতে অসম সংখ্যক অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ মানে এর সাথে যে কোনো অ্যালকাইল গ্রুপ, এই যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, প্রোপাইল, তারপর এরকম বিভিন্ন অ্যালকাইল গ্রুপ থাকতে পারে। তাহলে এখানে দেখো একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এইটা একটা অ্যালকাইল গ্রুপ, আর এখানে তো এটা একটা হাইড্রোজেন আছে। তাহলে অ্যালকাইল গ্রুপ বা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাদেরকে অপতিসম অ্যালকিন বলে, অসম সংখ্যক। আচ্ছা, আর যেসব দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুটি সমান সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাদেরকে প্রতিসম অ্যালকিন বলে। তাহলে এখানে দেখো, এই কার্বনটার সাথে হাইড্রোজেন আছে দুইটা, আর এই কার্বনটার সাথে হাইড্রোজেন আছে মাত্র একটা হাইড্রোজেন। এখন অনেকের কোশ্চেন থাকে, ভাই এইখানে তো তিনটা হাইড্রোজেন আছে, কিন্তু না, এই তিনটাকে আমরা নিব না, কারণ এটা একটা গ্রুপ। এখানে বলছে যে অসম সংখ্যক অ্যালকাইল গ্রুপ অথবা হাইড্রোজেন পরমাণু, তাহলে যে কোনো একটাকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে যেহেতু এই সাইডে কোনো অ্যালকাইল গ্রুপ নাই, তাহলে আমরা হাইড্রোজেন পরমাণু যেহেতু দুই পাশেই আছে, তাহলে হাইড্রোজেন পরমাণু দেখি এই সাইডে কয়টা আর এই সাইডে কয়টা। তাহলে এই সাইডে দেখো হাইড্রোজেন পরমাণু আছে একটা, দুইটা, আর এই পাশে তোমার হাইড্রোজেন পরমাণু আছে একটা। এটা তো একটা অ্যালকাইল গ্রুপ, তাহলে এটা আমাদের হাইড্রোজেন পরমাণুগুলা এর ভিতরে যেগুলো, এগুলো কাউন্ট হবে না। তাহলে এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে এখানে আছে এক আর এখানে আছে তোমার দুই, তার মানে অসমান, সমান না। এখন যদি এমন হইতো যে তোমার এই হাতের সাথেও অ্যালকাইল গ্রুপ না থেকে যদি একটা তোমার হাইড্রোজেন থাকতো, তাহলে এই পাশেও থাকতো দুইটা, এই পাশেও থাকতো দুইটা, তখন এটাকে আমরা বলতাম প্রতিসম অ্যালকিন বলতাম। কারণ কার্বন কার্বন দ্বিবন্ধনের দুই পাশেই তোমার সমান সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে সমান সংখ্যক থাকলে তাকে প্রতিসম অ্যালকিন, আর অসম সংখ্যক থাকলে বা সমান সংখ্যক না থাকলে তাকে আমরা বলবো অপতিসম অ্যালকিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মার্কনিকভ সূত্রে কিন্তু এই টার্মটা ইউজ করা হবে, দেখবা বারবার, যে অপতিসম, অপতিসম কথাটা বারবার দেখবা মানে কথার ভিতরে আসবে। তারপর প্রতিসম বিকারক, অপতিসম বিকারকটা আমরা একটু শিখে নেই। প্রতিসম বিকারক হলো যে বিকারকের দুটি অংশ একই, তাদেরকে প্রতিসম বিকারক বলে। যেমন ধরো একটা হ্যালোজেন নিয়ে আমি, ধরো ক্লোরাইড, তাহলে এখানে দুইটা পরমাণুই কি ক্লোরিন একই, তাহলে এটার নাম হবে প্রতিসম। আর যদি এমন আমরা নেই, যদি HCl নেই, তাহলে এই বিকারকে দেখো একটা হলো হাইড্রোজেন, একটা হলো ক্লোরিন, তাহলে দুইটা আলাদা আলাদা পরমাণু, তাহলে এইটা হলো তোমার অপতিসম বিকারক। তাহলে অপতিসম মানে অসমান, আর প্রতিসম মানে সমান, ঠিক আছে, এভাবে করে জাস্ট মনে রাখবা। তাহলে একটু আমরা মার্কনিকভ সূত্রে চলে যাই। আচ্ছা, তাহলে মার্কনিকভ সূত্রটা মূলত দেখো, অপতিসম অ্যালকিনের সাথে পোলার বিকারক, পোলার বিকারক বলতে এখানে তোমার HCl, তারপর HBr, তারপর HF, ঠিক আছে, এই টাইপের যে বিকারকগুলো আছে, যাদের তোমার মেরু আছে, সোজা কথা তোমার এখানে মেরু আছে, তাদের তোমার বলা হয় পোলার বিকারক। যেমন হাইড্রোজেন হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটলে দুটি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো এখানে তাহলে দেখো এই যে অ্যালকিনের সাথে
তোমার বিভিন্ন বিক্রিয়া হইলে এই যে হাইড্রোজেন হ্যালাইড বিক্রিয়া হইলে বিভিন্ন ধরনের এরকম উৎপাদ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন এখানে দুইটা উৎপাদ হতে পারে, মানে সম্ভাব্য দুইটা উৎপাদ হতে পারে। দেখো কি রকম, এখন এখানে দুইটা জিনিস আছে, একটা আছে হাইড্রোজেন, একটা আছে হ্যালোজেন। এখন কার্বন কার্বন দ্বিবন্ধনের এই পাশে চাইলে হাইড্রোজেন যুক্ত হতে পারে, আবার এই পাশে চাইলে হ্যালোজেন যুক্ত হবে, আবার হাইড্রোজেন চাইলে এখানে যুক্ত হতে পারে, হ্যালোজেন চাইলে এখানে যুক্ত হতে পারে। তাহলে এই জিনিসটা এখন কোথায় যুক্ত হবে এবং কোথায় তোমার যুক্ত হলে প্রধান উৎপাদ পাওয়া যাবে, সেই রুলস নিয়েই তোমার মূলত মার্কনিকভের নীতি আর কি। তাহলে অপতিসম অ্যালকিনে এরকম তোমার হাইড্রোজেন হ্যালাইড বা তোমার যে পোলার বিকারকগুলো আছে, এদের তোমার ধনাত্মক অংশ কোথায় যুক্ত হবে, ঋণাত্মক অংশ কোথায় যুক্ত হবে, এই জিনিসগুলো নিয়েই তোমার মূলত মার্কনিকভের সূত্রটা। ঠিক আছে। আরেকটা আছে মার্কনিকভের বিপরীত বা পারক্সাইড প্রভাব। পারক্সাইডের প্রভাব হলো মার্কনিকভের উল্টা আর কি রুলস। তাহলে একটা মনে রাখলেই বাকিটা তুমি এমনিতেই পারবা। আচ্ছা, তাহলে এই যে দেখো এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে এখানে দেখাচ্ছে, সবগুলো এখানে অপতিসম অ্যালকিন। দেখো অপতিসম অ্যালকিন, কেন অপতিসম অ্যালকিন বললো দেখো, কারণ এখানে তোমার হাইড্রোজেন সংখ্যা তোমার এখানে আছে দুইটা, এখানে আছে একটা, এখানে দুইটা, এখানে একটাও নাই, তারপর এখানে আছে একটা, এখানে একটাও নাই। তাহলে সবগুলাই হাইড্রোজেন সংখ্যা অসমান, অথবা আমরা অ্যালকাইল গ্রুপ হিসেবে কাউন্ট করি, এখানে অ্যালকাইল গ্রুপ আছে একটা, এখানে নাই, এখানে অ্যালকাইল গ্রুপ দুইটা, এখানে একটাও নাই, এখানে অ্যালকাইল গ্রুপ দুইটা, এখানে আছে একটা। তাহলে সবগুলাই দেখো অসমান আছে, তার মানে সবাই এখানে অপতিসম অ্যালকিন। তারপর এখানে হ্যালোজেন অ্যাসিড, তারপর এখানে প্রধান উৎপাদ এটা বলছি, আর এটা অপদান। কেন এটাকে প্রধান বললাম, কেন অপদান বললাম, এটা আমরা মার্কনিকভ সূত্র থেকে আর কি জানবো। আচ্ছা, তাহলে এগুলো জাস্ট বোঝার জন্য। তাহলে এখানে কিছু ইতিহাস লেখা আছে যে ভ্লাদিমির ভি মার্কনিকভ তোমার একজন রাশিয়ান রসায়নবিদ ছিলেন। তাহলে উনি আর কি এই সূত্রটা আর কি নীতিটা বিবৃত করেন। তাহলে অপতিসম অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যাসিডের সংযোজনের ফলে কোনো দ্রুত যৌগটি প্রধান বিক্রিয়াজাত পদার্থ হিসেবে তা মার্কনিকভ নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। এখন এখানে কোনটা আমরা প্রধান উৎপাদ নিব, এখন এটাও হতে পারে, এটাও হতে পারে। হাইড্রোজেন চাইলে এটা যুক্ত হতে পারে, অথবা চাইলে এটাও যুক্ত হতে পারে, হ্যালোজেন চাইলে এটা যুক্ত হতে পারে, এটাও যুক্ত হতে পারে। তাহলে কোনটাকে আমরা প্রধান মানে মেইন প্রোডাক্ট হিসাবে নিব, সেইটা তোমার মার্কনিকভের সূত্র দ্বারা তোমার ডেফিনিশন করা আছে। ঠিক আছে, মানে তার সূত্রটাই এই রিলেটেড। তাহলে দেখো, তাহলে হাইড্রোজেন হ্যালাইডের হাইড্রোজেন অংশটি সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধনের অধিক সংখ্যক হাইড্রোজেন দ্বারাই কার্বনের সাথে যুক্ত হয় এবং হ্যালাইড অংশটি অপর কার্বনে যুক্ত হয়। মানে হাইড্রোজেন হ্যালাইডের H6 হাইড্রোজেন অংশটা তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনের যেটার সাথে বেশি হাইড্রোজেন থাকবে সেখানে যুক্ত হবে, আর বাকি যে হ্যালাইড অংশটা সেইটা তোমার যেখানে অপর যে অংশটা খালি থাকবে সেই কার্বনের সাথে যুক্ত হবে। এগুলো বিস্তারিত দেখাচ্ছে, এখানে একটু বিস্তারিত বলা নাই, এখানে জাস্ট একটু ইতিহাস আছে। তাহলে এইটাই তোমার বিজ্ঞানী মার্কনিকভ তোমার এটা সূত্রটা দিচ্ছে। তাহলে উনি একজন রসায়নবিদ, এবং তিনি রসায়নবিদ হওয়ার পরেও আবার তিনি অর্থনীতিতেও একটা পড়াশোনা করছে, এটা একটা মজার বিষয় এখানে লিখছে। আচ্ছা, তাহলে অর্থনীতির উপর ডিগ্রি অর্জনের পর আরেক তোমার রাশিয়ান বিজ্ঞানী তার সহকারী হিসেবে যোগদান করেন। এখানে কিছু তাদের ইতিহাস লেখা আছে, তোমরা চাইলে একবার জেনে নিতে পারো। আচ্ছা, এখন আমরা পরীক্ষায় যদি মার্কনিকভের সূত্র আসে তাহলে কিভাবে লিখবো, কতটুকু লিখবো। তাহলে পরীক্ষা আসলে তুমি এখান থেকে সূত্রটা লিখবা, তারপর সূত্রটা লিখে তারপর তুমি এখানে একটা বিক্রিয়া দেখাবা, তারপর তুমি চাইলে এই বিক্রিয়ার একটা ডিটেলস পার্ট তুমি এখানে লিখে দেবা। ডিটেলস পার্ট কি, এই বিক্রিয়াটা কি কি ঘটছে এই জিনিসগুলো তুমি নিচে এখানে আলোচনা করবা। ঠিক আছে, এটাই এখানে যা সংক্ষেপে দেওয়া আছে, তুমি এটাকে ব্যাখ্যা আকারে নিচে লিখবা। কিভাবে লিখতে হবে জাস্ট তুমি বিক্রিয়াটা বুঝো, বুঝলেই তুমি এখানে লিখতে পারবা। আগে মেইন হলো বিক্রিয়াটা বোঝা। ঠিক আছে, তাহলে মেইন পড়াশোনা এটুকুই। এই হলো মার্কনিকভ সূত্র, আর এরপরে আমরা পড়বো বিপরীত মার্কনিকভ সূত্র। পড়াশোনা কিন্তু অল্প, ঠিক আছে, জাস্ট আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, তারপর পরীক্ষায় যেভাবে আসুক ওভাবে আর কি অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, অপতিসম অ্যালকিনের সাথে পোলার বিকারকের যেমন হাইড্রোজেন হ্যালাইড H6 সংযোজনকালে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত কার্বন পরমাণুদ্বয়ের যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন সংখ্যা সর্বনিম্ন সর্বনিম্ন মানে কি, যে কার্বনের পরমাণুতে তোমার হাইড্রোজেন সংখ্যা কম থাকে বিকারকের ঋণাত্মক অংশ প্রধানত সেই কার্বনে যুক্ত। এই সূত্রটা দুই ভাবে দেওয়া যায়, আমি তোমাদের বলতেছি। এখানে আমরা দেখুন একটা ভাবেই শিখবো, সেটাই ভালো হবে। এখন বলছে সূত্রে বলছে কি, অপতিসম অ্যালকিন। অপতিসম অ্যালকিন আগে আমাদের নিতে হবে, এটা হলো প্রথম শর্ত যে এখানে অপতিসম অ্যালকিন হতে হবে। তাহলে এর সাথে একটা পোলার বিকারক আমাদের যুক্ত করতে হবে। পোলার বিকারক তোমার H6, এখানে X সমান ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যে কোনো একটা হতে পারে। আচ্ছা, তাহলে এর সাথে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনে তোমার তোমার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে, আবার আমি বলতেছি, যে কার্বনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম থাকবে বিকারকের ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। এভাবেও দেওয়া যায়। আবার অনেক বইতে এভাবেও লেখা যে যে
কার্বন কার্বন দ্বিবন্ধনের কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত পরমাণু দ্বয়ের যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা সব থেকে বেশি বিকারকের ধনাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হয়। এইভাবে দেওয়াও যা কথা আর এভাবে দেওয়াও একই কথা। তুমি এখন যেটা চুজ করো আর কি, যে কোনো একটা দিলেই হবে, দুইটা লেখার দরকার নেই, তুমি যে কোনো একটা দিবে এখানে। আচ্ছা, তাহলে এখানে ওরা বলছে যে যেখানে সোজা কথা যেখানে হাইড্রোজেন কম সেখানে মাইনাস চার্জ যার থাকবে সে এখানে চলে আসবে, সোজা কথা। তাহলে দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে একটা অপতিসম, এটাকে কেন বলা হলো, দেখো এই কার্বনে হাইড্রোজেন নেই কিন্তু দুটি অ্যালকাইল গ্রুপ রয়েছে। তাহলে এখানে দুইটা অ্যালকাইল গ্রুপ রয়েছে, দুইটা মিথাইল গ্রুপ রয়েছে, আর এই কার্বনে দেখো দুইটা তোমার হাইড্রোজেন আছে, তার মানে এটা কি একটা অপতিসম অ্যালকিন। আচ্ছা, এখন বলছি অপতিসম অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের যে কার্বনের সাথে হাইড্রোজেন সব থেকে কম সেই কার্বনে তোমার ঋণাত্মক অংশটা যুক্ত হবে। তাহলে এখানে যেহেতু পোলার বিকারক HCl আমরা নিয়ে এটাকে সমাধান করব, মানে বিক্রিয়া করাবো। তাহলে আমরা বলছিলাম যে হাইড্রোজেন সবসময় ধনাত্মক চার্জ হবে আর ক্লোরাইড সবসময় কি হবে, মাইনাস চার্জ হবে। এটা তুমি চাইলে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক লিখতে পারো। তাহলে এখানের যে মাইনাস প্রান্তটা, সেই মাইনাস প্রান্তটা আমরা ডেল দিয়ে লিখি। মাইনাস প্রান্তটা তোমার যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেই কার্বনে গিয়ে অ্যাড হবে। এটা আমি আবারও বলি, এটা কিন্তু হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো কিন্তু একটা গ্রুপ, এখানে কিন্তু গ্রুপ আকারে থাকলে কিন্তু এই হাইড্রোজেন কাউন্ট হবে না। এটা কিন্তু ভুল করার একটা জায়গা, অনেকে এটা ভুল করে। আমাদের দেখতে হবে কোনো গ্রুপ আকারে আছে কিনা, গ্রুপ থাকলে এটা কোনো হাইড্রোজেন আমরা ধরবো না, দেখতে হবে আলাদা হাইড্রোজেন পরমাণু হিসাবে কে আছে। তাহলে এইখানে যে দুইটা হাইড্রোজেন এরা তোমার আলাদা হিসেবে আছে, দুইটা কার্বনের সাথে দুইটা বন্ধন করে তোমার এরকম ভাবে আছে। আমি একটু আবারও ওদের মতো একে দেখাচ্ছি, এরকম করে তোমার এখানে আছে। আর এই দুইটা তো মিথাইল গ্রুপ তো সবাই আমরা চিনি, CH3। আর এটা এইভাবে লিখতে হয় আর কি, কার্বনটার সাথে যেহেতু বন্ধন এই জন্য কার্বনটাকে বন্ধনের কাছাকাছি লিখতে হয় আর কি। আচ্ছা, তাহলে যেহেতু এই কার্বনের সাথে দেখো কোনো হাইড্রোজেন নাই, এখানে জাস্ট দুইটা গ্রুপ আছে, তার মানে তোমার ওর যে HCl এর এটা তো মাইনাস প্রান্ত, এটা প্লাস প্রান্ত। তাহলে এই যে মাইনাস প্রান্তটা তোমার এই যে যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে যুক্ত হবে। আর বাকি তাহলে এই একটা হাত খালি থাকে, তাহলে ওই একটা হাতে তোমার এইটা এসে যুক্ত হয়ে যাবে। এই হলো তোমার মানে বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এভাবে করে যেটা তুমি উৎপাদ হিসেবে পাবা সেইটাই হবে তোমার এখানে প্রধান উৎপাদ। অনেক বইতে এরকম প্রধান অপধান দুইটা করে লেখা আছে, তুমি যে কোনো একটা এখান থেকে দিলেই হয়, মেইন উৎপাদটা দেওয়াই বেটার। এইটা আর কি তুমি 99% পাবা, আর বাকিটা খুবই অল্প বা কম পাবা আর কি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা প্রধান উৎপাদ বলবো। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ ছিল, আর সাথে আমরা নিছিলাম HCl নিছিলাম। তাহলে এখানে উৎপন্ন হবে কি সেটা আমরা দেখাবো। আর এখানে হাইড্রোজেন ছিল, তাহলে এটার নাম কি দিয়েছিলাম আমরা, 2 মিথাইল প্রোপিন। আচ্ছা, এখন 2 মিথাইল কেন আমরা নামকরণটা দেখি, নামকরণ তোমাদের আসে। তাহলে এখানে দেখো দুইটা মিথাইল গ্রুপ আছে, তাহলে দুইটা মিথাইল গ্রুপ, এখানে আমরা এটাকে 1 নম্বর কার্বন ধরলাম, এটাকে 2 নম্বর কার্বন ধরলাম। তাহলে 2 নম্বর কার্বনের সাথে দুইটা মিথাইল গ্রুপ আছে। আর বড় শিকল আমরা যদি কাউন্ট করি, ধরো এটা ধরলো হয়, এটা ধরলো হয়, 1 2 3, তিনটা এখানে কার্বন আছে। তাহলে 2 নম্বর কার্বনের সাথে দুইটা মিথাইল গ্রুপ আছে, এই জন্য নাম হলো 2 মিথাইল। আর প্রোপিন কেন হলো, কারণ এখানে মেইন শিকলে তোমার তিনটা কার্বন আমরা পাই আর কি, মিথেন ইথেন প্রোপেন। যেহেতু এখানে দ্বিবন্ধন আছে তার মানে এখানে হবে প্রোপেনের সাথে একটা ইন যোগ হবে, প্রোপ ইন। ঠিক আছে, তাহলে মিথাইল 2 মিথাইল প্রোপিন। ঠিক আছে, এভাবে নামকরণগুলো করতে হবে। আচ্ছা, এখন আমাদের বলছে কি যে এর যে ঋণাত্মক অংশটা, তাহলে এটা হলো ডেল প্লাস, এইটা হলো তোমার ডেল মাইনাস। তাহলে মার্কনিকোভের সূত্র অনুযায়ী কি, আমরা যে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা কম থাকবে সেই কার্বনে এর ঋণাত্মক অংশটা এসে যুক্ত হবে। এই হলো যা সূত্রটা, এটা খুবই সহজ জিনিস। এটি অনেকে অনেকভাবে জটিলভাবে বুঝায়, ঠিক আছে, অনেক কঠিন করে ফেলে, জিনিসটা একেবারে ইজি জিনিস। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের প্রধান উৎপাদ। তাহলে সূত্র অনুযায়ী আমরা যেটা পাবো সেইটা হলো এখানে কি প্রধান উৎপাদ। তাহলে এটা যুক্ত হলে কি কি হবে, আমি মাঝখানে আগে কার্বনটা লিখি। তাহলে কার্বনের সাথে তোমার আরেকটা কার্বন এখানে ছিল, আর এখানে তোমার ওই যে CH3টা আমি এখানে লিখলাম, CH3 এর সাথেও আমি লিখলাম, এই CH3টা আমি এখানে লিখলাম CH3। আর এইটা এখানে যুক্ত হওয়ার পর এখানে কি হবে তোমার বলো তো, এখানে হবে তোমার ক্লোরিন। আচ্ছা, এখন এইটাকে আমরা কি লিখবো,
এটাকে লিখবো কিভাবে, এইটা হলো তোমার বাকি অংশটুক, এখানে বাকি অংশটা কোথায় যুক্ত হবে, তাহলে এটা যেহেতু এখানে হবে, এটা তাহলে কোথায় যুক্ত হবে, তাহলে বাকি যে কার্বনটা এখানে খালি আছে সেই কার্বনে যুক্ত হবে। আচ্ছা, হাইড্রোজেনটা এখানে অ্যাড হবে এই। আচ্ছা, তাহলে হাইড্রোজেনটা এখানে অ্যাড হলে দেখো অলরেডি তার সাথে দুইটা হাইড্রোজেন ছিল, তাহলে এখানে হবে কি CH3, তাহলে নতুন একটা হাইড্রোজেন হলে এখানে, তাহলে এই হলো তো আমাদের প্রধান উৎপাদ, এইটা হলো 99% আমরা এটা পাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এছাড়া অপদান কোনটাকে বলবো আমরা, অপদান হলো এখন মার্কনিকভের সূত্র ছাড়া যেটা হবে সেইটা হলো তোমার অপদান উৎপাদ, মানে এখানে উল্টোভাবে যেটা ঘটবে, তোমার ধরো হাইড্রোজেন ক্লোরিন এখানে, হাইড্রোজেন এখানে, এইটা দিয়ে যদি আমরা এখানে একটা বিক্রিয়া লিখি সেইটা হবে তোমার অপদান উৎপাদ, ওটা লেখার দরকার নেই, আমরা মার্কনিকভ সূত্র আসলে আমরা প্রধান উৎপাদটাকেই ফোকাস করে লিখবো। আশা করি এটা সবাই বুঝতে পারছো। এখন আমরা একটু বিপরীত প্রভাবে চলে যাই, তাহলে এই হলো তোমার মার্কনিকভের সূত্র, তাহলে এখানে দেখো 2 মিথাইল প্রোপেন, তাহলে এখানে 2 ক্লোরো কেন বলা হলো, কারণ এখানে 1 2, এটাই তো বড় শিকল, তাহলে 1 2 3, তাহলে 2 নম্বর কার্বনের সাথে দুইটা মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 মিথাইল মিথেন ইথেন প্রোপেন, হ্যাঁ এখানে তো প্রোপেন হবে কারণ এখানে তো দ্বিবন্ধন নাই, এখানে তো সিঙ্গেল বন্ড আছে, তাহলে মিথাইল 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন, 2 ক্লোরো কারণ 2 নম্বর কার্বনের সাথে ক্লোরিন, আবার 2 নম্বর কার্বনের সাথে দুইটা অ্যালকাইল গ্রুপ মিথাইল গ্রুপ, এই জন্য 2 ক্লোরো 2 মিথাইল, আর যেহেতু মেইন শিকলে তিনটে কার্বন পাওয়া যায় এই জন্য আমরা দিব প্রোপেন, তাহলে 2 মিথাইল 2 ক্লোরো প্রোপেন, এভাবে নামকরণগুলো তুমি সাথে সাথে শিখবা। আচ্ছা, এখন আমরা দেখি পরবর্তীতে হলো পারক্সাইড প্রভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জন্য টিকে হিসেবে পরীক্ষা আসে 2 বা 3 মার্কের জন্য, এটাকে খারাস প্রভাব বলা হয়, পরীক্ষা কিন্তু অনেক সময় আসে খারাস প্রভাব। ঠিক আছে, এটা কিন্তু খাতায় লিখে রাখবা, খারাস প্রভাব আসলেও তোমার পারক্সাইড প্রভাব আসলেও যেটা, আর বিপরীত মার্কনিকভ নীতি আসলেও একই প্রশ্ন, তাহলে মার্কনিকভের যে উল্টো সূত্রটা সেইটি হলো তোমার মূলত খারাস প্রভাব বা পারক্সাইডের প্রভাব। এখন মার্কনিকভ তো ওইটা করছে, এখন পারক্সাইডের, যখন পারক্সাইডের উপস্থিতিতে যখন এই বিক্রিয়াগুলো ঘটানো হয় তখন এখানে একটা উল্টো কাহিনী দেখা যায়। ঠিক আছে, আমরা যখন পারক্সাইড ছাড়া ঘটাবো তখন দেখবো যে মার্কনিকভের সূত্র অনুযায়ী যে উৎপাদটা পাবো সেইটাই হবে প্রধান উৎপাদ, মানে ওইটাই আমরা 90% পেয়ে যাব। কিন্তু যদি আমরা পারক্সাইড নিয়ে করি তখন দেখবো যে আমরা ওইটার উল্টো হয়ে গেছে, বা তার সূত্রের উল্টো হয়ে গেছে, মানে যেখানে আগের যেখানে ছিল ধরো যেখানে কম সংখ্যক হাইড্রোজেন ছিল সেখানে ঋণাত্মক অংশ যুক্ত হয়েছে, আর এখানে কম সংখ্যক হাইড্রোজেন সেখানে তোমার প্লাসটা যুক্ত হবে, ধনাত্মকটা যুক্ত হবে, মানে একটার উল্টো এইটা, তাহলে এইটা মনে রাখলে তুমি এটা খুবই সহজ। তাহলে আমরা একটু দেখি এটা, তাহলে এখানে দুইটাই দেখানো হয়েছে, তুমি চাইলে দুইটাই দেখাইতে পারো, অথবা এখানে শুধু এই বিপরীত মার্কনিকভের বিক্রিয়া হলো এই নিচেরটা, আর উপরেরটা হলো দেখো এই লেখা আছে মার্কনিকভ অনুসারে, এটা হলো আগেরটা অনুসারে, তারা জাস্ট কম্পেয়ার করার জন্য দেখাইছে। ঠিক আছে, এটা বুঝতে হবে আমাদের। আচ্ছা, তাহলে খ্রিস্টাব্দে আলোক বা তাপের উপস্থিতিতে জৈব পারক্সাইডের উপস্থিতিতে তোমার অপরিসম অ্যালকিনের সাথে শুধুমাত্র পোলার বিকারক বিশেষ করে হাইড্রোজেন হ্যালাইডের সংযোজন বিক্রিয়া ঘটান এবং তোমার মার্কনিকভের সূত্র বিপরীত ঘটে। আচ্ছা, এটা একটু কেয়ারফুল থাকবা যে এখানে সব থেকে বেশি ইউজ করা হয় এসবিআরটাকে, এটা সবসময় মনে রাখবা, কারণ এসবিআরটা সব থেকে উপযুক্ত কোন কিসের ক্ষেত্রে, বিপরীত মার্কনিকভের ক্ষেত্রে, আর মার্কনিকভের ক্ষেত্রে এটা বিপরীত মানে, আর যদি তুমি শুধু সিম্পল মার্কনিকভ সেক্ষেত্রে তোমার যে কোনো এইচবিআর এইচসিএল যেটা দাও, কিন্তু যখন বিপরীত মার্কনিকভ লিখবা তখন এইচবিআর লেখাটাই সব থেকে ভালো হবে, এটা মনে রাখবা, কারণ এইটা এই বিক্রিয়ার জন্য সব থেকে বেশি উপযুক্ত। সূত্রটা তাহলে ওইটার উল্টো হবে, তাহলে পারক্সাইডের উপস্থিতি, তাহলে এখানে একটু কথা অ্যাড করতে হবে কি, পারক্সাইডের উপস্থিতিতে, এগুলো তোমরা নোট করে রাখবে, সূত্র দুইটা লিখবা আর বিক্রিয়াগুলো লিখবে, এগুলো খাতায় লিখে রাখবে। এই যে দেখো আমি এখানে কিভাবে আমার লেখা আছে, এই দেখো এগুলো কিন্তু আমারও লেখা আছে, এই যে দেখো বই আমি কিভাবে লিখছি, এই যে প্রত্যেকটা এখানে কিন্তু সূত্র বিক্রিয়া, তারপর যে যে জিনিসগুলো আমি এখানে এই যে দেওয়ার কথা ছিল সেই জিনিসগুলো এখানে দেখো এই হাইলাইট করে দেওয়া আছে, তারপরে এই যে দেখো বিপরীত মার্কনিকভ মধ্যে এটাও কিন্তু এখানে এই যে উঠানো আছে, এগুলো তোমার খাতায় সুন্দর করে এগুলো উঠিয়ে রাখবা, তাহলে তোমার বইতে থাকলে বা শিটে থাকলে এগুলো মনে থাকবে না। ঠিক আছে, এই জন্য চেষ্টা করবা ক্লাস দেখে অবশ্যই তুমি খাতায় নোট করে ফেলবা সাথে সাথে। অক্সাইডের উপস্থিতি অপরিসম অ্যালকিনের সাথে পোলার বিকারকের সংযোজন বিক্রিয়াকালে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু দ্বয়ের, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত কার্বন পরমাণু দ্বয়ের যে কার্বন পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সর্বোচ্চ বা সবথেকে বেশি তোমার ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। এখানে বইতে একটু ভুল ছিল, এটা আমি কেটে দিচ্ছি, এখানে সংশোধন করে লিখবা পরমাণুর সংখ্যা সর্বোচ্চ বা বেশি, ঠিক আছে, ঋণাত্মক অংশে সেই কার্বনে যুক্ত হবে। তাহলে আমরা মার্কনিকভের সূত্রে পড়ছিলাম যেখানে পরমাণু সংখ্যা কম সেখানে ঋণাত্মকটা যুক্ত হয়েছে,
আর বিপরীত পারক্সাইড প্রভাবে আমরা মার্কনিকভ নীতি বা পারক্সাইড প্রভাব বা খারাস প্রভাবে আমরা পড়তেছি যে পারক্সাইডের উপস্থিতিতে অপতিসম অ্যালকিনের তোমার কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত কার্বন দ্বয়ের যে কার্বনের পরমাণু সংখ্যা সবথেকে বেশি, পরমাণু সংখ্যা বলতে আমি হাইড্রোজেনকে বোঝাচ্ছি, পরমাণু বা গ্রুপ যে কোনো কিছু হতে পারে, পরমাণু সংখ্যা হাইড্রোজেন পরমাণু সব থেকে বেশি বা সর্বোচ্চ ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, সব থেকে বেশি, এইটা একটু চাইলে একটু কমা বা থামতে পারো, ঋণাত্মক অংশ সেই কার্বনে যুক্ত হবে। খুবই সহজ জিনিস, আগেরটার মতোই, জাস্ট উল্টা। জাস্ট এখানে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে এটার মাইনাস প্রান্তটা চলে আসবে। এই তাহলে আমরা হাইড্রোজেন ব্রোমাইড নিয়ে করলাম। তাহলে হাইড্রোজেন ব্রোমাইডে হাইড্রোজেন সবসময় প্লাস, এইটা সব মাইনাস, ব্রোমিন সবসময় মাইনাস ধরবো আমরা। তাহলে মাইনাসটা কোথায় যাবে? যেখানে হাইড্রোজেনটা তোমার বেশি আছে, কারণ এটা আমরা মার্কনিকভের বিপরীত রুল পড়তেছি। তাহলে দেখো এখানে এইটা দেখো 1 বিউটিন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। হ্যাঁ, এখানে 4টা কার্বন আছে, 1 বিউটেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে 1 নম্বরে এখানে দ্বিবন্ধনটা শুরু হয়েছে, এই জন্য এটার নাম হলো 1 বিউটিন। আচ্ছা, তাহলে এইটার সাথে দেখো এই কার্বনটার সাথে, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন আছে, আর এই কার্বনটার সাথে তোমার মাত্র একটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, আর এই যে এখানে যেটা, এইটা হলো পুরোটাই একটা তোমার গ্রুপ। তাহলে আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনটা আঁকি, এই কার্বনের সাথে 2টা হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে একটা CH3 বন্ড CH2। ঠিক আছে, আর এই কার্বনের সাথে ছিল একটা হাইড্রোজেন। ইথেন থেকে একটা হাইড্রোজেন কমে গেলে যেটা হবে, তাহলে ইথেনের সংকেত হলো তোমার CH3 বন্ড CH3। তাহলে এইটা থেকে একটা হাইড্রোজেন কমে গেলে যে গ্রুপটা আমরা পাবো CH3 বন্ড CH2, এইটার নামই হবে তোমার ইথাইল গ্রুপ। ইথেন থেকে একটা কমে গেলে ইথাইল গ্রুপ, মিথেন থেকে একটা কমে গেলে মিথাইল গ্রুপ, আবার তোমার প্রোপেন থেকে একটা কমে গেলে প্রোপাইল গ্রুপ। মিথেনের সংকেত কি? CH4। এটা থেকে একটা কমে গেলে কি থাকে? CH3। এটাকে বলা হয় মিথাইল গ্রুপ। এই বেসিকগুলো তোমরা ভালোভাবে জেনে নিবা, এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই এগুলো পারো আমি মনে করি। তাহলে এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে তোমার 2টা, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে একটা, এটা তো একটা গ্রুপ আলাদা, অ্যালকাইল গ্রুপ। তাহলে এইটাই যেহেতু হাইড্রোজেন সংখ্যা কম আছে বা এটা সব থেকে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, তার মানে এর যে মাইনাস প্রান্তটা, এই মাইনাস প্রান্তটা যাবে যে পাশে হাইড্রোজেন বেশি আছে। তাহলে এই পাশে এখানে এসে এটা অ্যাটাক করবে বা এখানে এসে যুক্ত হবে। আচ্ছা, তাহলে বাকি এটা কোথায় যাবে? তাহলে এইটা এখানে আসলে বাকিটা তোমার অন্য কার্বন থাকবে, সেখানে সে গিয়ে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে সেটা আমি একটু দেখাচ্ছি এখানে। CH3 বন্ড CH2 বন্ড CH2, এখানে সিঙ্গেল বন্ড, সবগুলো সিঙ্গেল বন্ড হয়ে যাবে, CH2 বন্ড Br, এইটা উৎপন্ন হবে। আচ্ছা, এখন এইটাকে এভাবে না লিখে আমরা গাঠনিক সংকেত আকারও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এখানে তোমার এর সাথে তোমার 2টা হাইড্রোজেন ছিল, এর সাথে তোমার আরেকটা নতুন করে এক্সট্রা আসছে কি? ব্রোমিন আসছে। তাহলে এটা আমি একটু গাঠনিক সংকেত আকারও তোমাদেরকে এঁকে দেখাচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে দেখো এই দ্বিবন্ধন তো আর থাকবে না, দ্বিবন্ধন এখন ভেঙে যাবে, কারণ এখানে নতুন একজন যুক্ত হবে, তখন এই যে দ্বিবন্ধন থাকবে না, এখানে এই দ্বিবন্ধনটা ভেঙে তোমার এখানে একক বন্ধন হয়ে যাবে। যেমন আমরা একটু আগে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখছিলাম যে প্রথমে অ্যালকিনের দ্বিবন্ধন ছিল, কিন্তু পরবর্তীতে ওগুলো যুক্ত হওয়ার পর 2 ধাপে পরবর্তীতে কিন্তু দ্বিবন্ধন ভেঙে তোমার একক বন্ধন হয়ে যাচ্ছে। তাহলে এখানে ওই ধাপগুলা হওয়ার পরেই কিন্তু এখানে একক বন্ধন হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রথমে আমাদের এইটা আমি লিখলাম, তারপর এটার সাথে আমরা এখানে লিখলাম CH3 বন্ড CH2, আর এখানে লিখলাম শুধু H2, H লিখলাম, আর এখানে আরো একটা H লিখলাম। ঠিক আছে, আর এখানে তোমার 3টা হাত, এখানে H, এখানে H, আর এখানে লিখলাম আমি ব্রোমিন। ঠিক আছে, এই 3টা হাত জাস্ট এভাবে দেখালেও তোমার হবে পরীক্ষায়। তাহলে এখানে কি কেন এটাকে লিখলাম? আর 1 নম্বর কার্বনটার সাথে তোমার কি আসছে, এটাকে 2 ধরলাম। 1 নম্বর কার্বনের সাথে এটা ঋণাত্মক প্রান্ত আছে, কারণ এখানে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, হাইড্রোজেন আছে 2টা, আর এখানে তোমার হাইড্রোজেন সংখ্যা কম আছে বিধায় এই যে প্লাস চার্জটা তার এখানে আসবে। তাহলে যে কোনো একটা সাইড মনে রাখবো, ধরো বেশি থাকলে মাইনাসটা যুক্ত হবে, এটা কি মার্কনিকভের বিপরীত বা পারক্সাইড বা খারাস প্রভাব। এটা এইটাই মাইনাসটা আসবে কার সাথে? যার সাথে হাইড্রোজেন বেশি থাকবে, যে কার্বনের সাথে। তাহলে এই দেখো ব্রোমিন এই কার্বনে যুক্ত হয়ে গেছে, আর আরেকটা প্লাস প্রান্ত কোথায় যাবে? ওই যে বাকি যে কার্বনটা থাকবে সেই কার্বনে গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে। এভাবেও দিতে পারো অথবা তুমি এভাবেও দিতে পারো। তাহলে এইটার নাম হলো 1 ব্রোমো বিউটেন। আচ্ছা, 1 ব্রোমো বিউটেন কেন বলা হলো? মেইন কার্বন শিকলে কার্বন আছে 1 2, এটাকেও 3, এটাকে 4 ধরি, আর 1 নম্বর কার্বনের সাথে আছে ব্রোমিন, তাহলে 1 ব্রোমো, তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাহলে 1 ব্রোমো বিউটেন, ব্রোমো বিউটেন। ঠিক আছে, আশা করি এই নামগুলো তোমরা পারো। বিউটেন,
আর টিন হইতো যখন এখানে দ্বিবন্ধন থাকতো। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো নিয়ে আর কারো সমস্যা হবে না। তাহলে এই হলো তোমার পারক্সাইড প্রভাব বা বিপরীত মার্কনিকভ রুলস। ঠিক আছে, আচ্ছা। এখন অনেক সময় যদি পরীক্ষায় কৌশল আছে, এটা অতটা জরুরি না। পারক্সাইডে যে আর বন্ড ও, এটা তোমার দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে এরকম দুইটা তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ফ্রি রেডিক্যাল মানে মুক্ত মূলক তৈরি করবে, এখানে যে ফ্রি রেডিক্যাল চিহ্ন আছে। আচ্ছা, তারপর দেখো এখান থেকে একটা গিয়ে তোমার এখানে এই যে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড মানে কি, ওইটা যেটা তোমার আমরা বিকারক হিসেবে যেটা নিয়েছিলাম, সেই একটা পারক্সাইডের অংশ সেই বিকারকের সাথে যুক্ত হয়ে তোমার একটা অ্যালকোহল তৈরি করবে এবং ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে, ব্রোমিনটাকে এখান থেকে আলাদা করে ফেলবে। ঠিক আছে, এই হলো 2 নম্বর ধাপ। পর দেখো এটা থেকে কি হবে, ওই যে ব্রোমিনটা আবার তোমার এই যে এখানে যে আমরা অপদিশম অ্যালকিনটা নিব, সেই অ্যালকিনের সাথে তোমার এসে যুক্ত হয়ে যাবে। এই যে অ্যালকিনের সাথে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বা অধিক স্থিতিশীল একটা এরকম যৌগ গঠন করবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই সাইডে হাইড্রোজেন বেশি, তার মানে দেখো ব্রোমিনটা কিন্তু এই পাশে যুক্ত হয়েছে, কারণ এখানে আমরা এইচ বিআর নিছিলাম, ব্রোমিন তো মাইনাস, এইচ তোমার প্লাস, এই জন্য ব্রোমিনটা তোমার এখানে এসে যুক্ত হবে। আচ্ছা, তারপর এইখানে এসে যুক্ত হয়েছে। তারপর পরের ধাপ, এটা এইখানে এই কার্বনে যুক্ত হবে না আর কি, সেটা ক্রস দিয়ে দেখাইছে, এটা দেখানো না দিলে হবে, এটা দেখাইলে হবে। তারপর দেখো এই যে এখানে স্থিতিশীল ফ্রি রেডিক্যাল পাইলাম, এর সাথে তোমার যখন আমরা পুরো বিক্রিয়াটা একসাথে দেখাবো, এইটা এই যে আমাদের 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালটা এইচবিআর এর যে হাইড্রোজেনটা ছিল, সেই হাইড্রোজেন তোমার বাকি যে কার্বনটা ছিল সেই বাকি কার্বনে এখানে এসে যুক্ত হয়ে যাবে। জাস্ট ওই বিক্রিয়াটাকেই এখানে জাস্ট আলাদা আলাদা ভাবে কয়েকটা ধাপে তোমার আর কি এখানে বিস্তারিত দেখাইছে। এটা হলো বিক্রিয়া কৌশল, বিক্রিয়াটা ধাপে ধাপে আলাদা আলাদা করে দেখাতে গেলে আর কি জিনিসগুলা এরকম হয় আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা তুমি চাইলে খাতায় এক কর্নারে এই যে কৌশলগুলো লিখে রাখতে পারো, বিপরীত মার্কনিকভ এবং মার্কনিকভের সূত্র, এই দুটো ভালোভাবে তোমরা খাতায় নোট করে, তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমি চেষ্টা করছি অনেক সহজভাবে বোঝানোর, তারপর যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে প্রথম বর্ষের, ওখানে তোমরা দিলেই হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আজকের জন্য এই পর্যন্তই।